আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বাংলা সাইক্লোন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আবারও আমরা এসএসসি পরীক্ষার্থী 2022 এবং যারা এডমিশন ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য স্পেশাল একটি ভিডিও নিয়ে আবার হাজির হয়েছি। আজকের ক্লাসটি মূলত এসএসসি স্পেশাল মানে 2022 সালে যারা পরীক্ষা দিবে তাদের জন্য। চলো ক্লাসটা শুরু করি। আজকের ক্লাসটা হচ্ছে শব্দের শ্রেণীবিভাগ এবং আজকের ক্লাসটা যারা করবে আশা করা যায় ইনশাল্লাহ 1 নম্বর কমন পাবে। আর আমাদের প্রতিটি স্পেশাল ক্লাসই এরকমই। এর আগে তোমাদেরকে পদার্থ নির্দেশকের উপর একটি স্পেশাল ক্লাস নিয়েছিলাম এবং বলেছিলাম যে 1 নম্বর কমন পাবে। পরীক্ষায় ইনশাল্লাহ যদি পদার্থ নির্দেশক থেকে আসে আশা করি 1 নম্বর ইনশাল্লাহ কমন পাবেই পাবে। দেখো তাহলে আমরা শব্দের শ্রেণীবিভাগ পড়ি। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারকে 3 ভাগে ভাগ করা যায়। এখানে আমরা আজকে আলোচনা করব দুই ভাগের নিয়ে আলোচনা করব। গঠন অনুসারে শব্দ 2 প্রকার। গঠন অনুসারে শব্দ কত প্রকার? 2 প্রকার। দেখো গঠন বানানটা কিন্তু গ। এই যে গটা দেখতে কিন্তু এই যে এরকম না, গর শুরুটা দেখতে এরকমের মতো, অনেকটা দুইয়ের মতো। দেখো এই যে গটা দেখতে এরকম, এটা অনেকটা দুইয়ের মতো। তাহলে আমরা মনে রাখবো গঠন অনুসারে কত প্রকার? 2 প্রকার। একটা মৌলিক শব্দ আর একটা হচ্ছে কি সাহিত্য শব্দ। তাহলে মৌলিক শব্দ পৃথিবীতে যা শব্দ আছে যেগুলোকে বাংলা যায় না এগুলো হচ্ছে মৌলিক শব্দ, এছাড়া সব হচ্ছে সাহিত্য শব্দ। একটু পরে আমরা ব্যাখ্যায় আসতেছি। তাহলে গঠনকে গ থেকে দেখতে অনেকটা এরকম আর এটা অনেকটা দেখতে দুইয়ের মতো। তাহলে মনে রাখবো গঠন অনুসারে 2 প্রকার। একটা হচ্ছে মৌলিক আর একটা হচ্ছে সাধিত। মৌলিক না হলেই সাধিত। এবার আসে অর্থ অনুসারে হচ্ছে 3 প্রকার। অর্থ অনুসারে কয় প্রকার? 3 প্রকার। অর্থ এই যে অটার উপরে যদি উপরে আমরা মাত্রাটা না দেই, এই যে এটার উপরে মাত্রা না দেই তাহলে এটা অনেকটা 3-এর মতো দেখায়। তাহলে মনে রাখবো অর্থ অনুসারে কয় প্রকার? 3 প্রকার। যদিও উৎপত্তি অনুসারে বা উৎস অনুসারে আমাদেরকে আলোচনার বিষয় না, কারণ এবছর এসএসসি পরীক্ষার্থীদের জন্য প্রথম যে অধ্যায়টা বাদ দেওয়া হয়েছে ওখানে ছিল উৎস বা উৎপত্তি অনুসারে। তারপর এটা দেখো এই যে উৎস বা উৎপত্তি অনুসারে এই যে উৎস বানানে অথবা উৎপত্তি বানানে যে এটা আছে, এটা দেখতে অনেকটা কিসের মতো? এই যে 5-এর মতো। তাহলে মনে রাখবা উৎস বা উৎপত্তি অনুসারে হচ্ছে 5 প্রকার। এই যে এটা যদি আমি এই অংশটা বাদ দিয়ে দেই অর্থাৎ তাহলে এটা কি দেখতে 5-এর মতো, অর্থাৎ হচ্ছে উৎপত্তি বা উৎস অনুসারে কত প্রকার? 5 প্রকার। যদিও বর্তমানে এখন যে নতুন আপডেট 9-10 বোর্ড বইটা আছে এখানে 4 প্রকার দেওয়া আছে। এগুলো আমরা এখন বিস্তারিত আলোচনা করব না। আচ্ছা, তাহলে আমরা এবার চলো গঠন অনুসারে শব্দের প্রকারভেদটা পড়ে নেই এবং আজকের ক্লাসটা যারা দেখবে ইনশাল্লাহ 1 নম্বর অবশ্যই কমন পাবে। গঠন অনুসারে শব্দের শ্রেণীবিভাগ। গঠন অনুসারে শব্দ আমরা পড়েছি 2 প্রকার। একটা হচ্ছে মৌলিক শব্দ, একটা হচ্ছে সাধিত শব্দ। মৌলিক শব্দ, আচ্ছা আমরা ছোট থেকে পড়ে এসেছি মৌলিক পদার্থ কাকে বলে। যে পদার্থকে ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না তাকে কিন্তু মৌলিক পদার্থ বলে। এখানেও সেম, যেসব শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না সেগুলো হচ্ছে মৌলিক শব্দ। যেমন দেখো গোলাপ শব্দকে আমরা ভাঙতে পারি না, কিন্তু যদি পরীক্ষায় থাকে গোলাপিকে কিন্তু ভাঙা যায়। গোলাপ যোগ দীর্ঘি গোলাপি। মা শব্দটাকে কিন্তু আর ভাঙা যায় না। আমি যদি বলি মায়ের, মা যোগ এর, তাই না? পিতাকে শব্দটাকে ভাঙা যায় না। আমি যদি বলি পিতা যোগ র, ভাঙা যায়। তার মানে যেই শব্দ, যেমন লাল ভাঙা যায় না, অর্থাৎ এরকম। অর্থাৎ তিন বললে কিন্তু ভাঙা যায় না, কিন্তু আমি যদি বলি ফুল ভাঙা যায় না। আমি যদি ফুলে এ পাওয়া যায়, ফুল যোগ এ। অর্থাৎ যে শব্দগুলোকে ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না, এগুলোকে সবগুলোকে কি বলা হয়? মৌলিক শব্দ। অর্থাৎ যেমন যেগুলোকে ভাঙা যায় না এগুলোকে কি বলা হয়? যেমন করে বললে এই শব্দটাকে কিন্তু ভাঙা যায়, কিন্তু কর বললে আর ভাঙা যায় না। অর্থাৎ এগুলো হচ্ছে মৌলিক শব্দ। তাহলে সাধিত শব্দ কি? যে শব্দকে ভেঙে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায় তাকে সাধিত শব্দ বলে। মোট কথা মৌলিক শব্দ ছাড়া যা আছে সবই কি সাধিত শব্দ। এবার একটু সাহিত্য শব্দগুলো কিন্তু প্রত্যয় যুগে, সমাস যুগে, উপসর্গ যুগে গঠিত হইতে পারে। এগুলো সন্ধি, দ্বিরুক্তি, বিভক্তি সাধিত যুগে, মানে বিভক্তি যুগে কি সাধিত হতে পারে। আমরা এগুলোর বিস্তারিত এখন পড়বো না, জাস্ট আমাদের যেহেতু শর্টকাটে পারলেই হবে। দেখো এবার জেনে রাখা ভালো। আমি যদি বলি হাত, এটা কিন্তু মৌলিক শব্দ, কারণ হাত শব্দটাকে ভাঙা যায় না। কিন্তু আমি যদি বলি হাতা বা হাতল, এটা কিন্তু সাহিত্য শব্দ, কারণ এটাকে ভাঙা যায়। যেমন আমি যদি বলি গোলাপ, এটা মৌলিক শব্দ। আর যদি বলি গোলাপি, এটা হচ্ছে সাধিত শব্দ। আচ্ছা, আমরা বাংলা সাইক্লোন বই থেকে তোমাদেরকে এগুলো পড়ে দিচ্ছি। বোর্ড বইয়ে হুবহু এভাবে পাবো না, সহজ করে এখান থেকে দেখা যাচ্ছি। দেখো গোলাপিকে ভাঙা যায়, গোলাপ যোগ দীর্ঘি, এই জন্য এটা সাহিত্য শব্দ। ফুল মৌলিক শব্দ। আমি যদি বলি
যেমন লাল মানে ফুলেল শুভেচ্ছা, আমরা যখন ফুলের শুভেচ্ছা তখন এটা বলে ফুলেল শুভেচ্ছা, তাহলে ফুল যোগ এল, তাহলে ফুলেল কিন্তু ভাঙ্গা যায়, তাহলে এটা সাধিত শব্দ। চুল মৌলিক শব্দ, এটাকে ভাঙ্গা যায় না, কিন্তু যখন চুলা বলি চুল যোগ আ, চুলাকে কিন্তু ভাঙ্গা যায়। অর্থাৎ যে শব্দকে ভাঙ্গা যায় না এটা হচ্ছে মৌলিক শব্দ, আর যেগুলোকে ভাঙ্গা যায় বিশ্লেষণ করা যায় এগুলো হচ্ছে সাধিত শব্দ। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট মৌলিক শব্দ। নিচের কোনটি মৌলিক শব্দ পরীক্ষায় আসে, বিশেষ করে গোলাপটা। ঠিক আছে, এবার আসো অর্থ অনুসারে যে শব্দ আছে। অর্থ অনুসারে শব্দ হচ্ছে কয় প্রকার? 3 প্রকার। কি কি? যৌগিক শব্দ, রূঢ় বা রূঢ়ি শব্দ, আর যৌগরূঢ় শব্দ। খুবই ইম্পর্টেন্ট কিন্তু অর্থ অনুসারটা। তাহলে আমরা চলো যৌগিক শব্দটা কি শিখে আসি। যৌগিক শব্দ যে শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই। দেখো, ব্যবহারিক অর্থ একই, অর্থাৎ ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ যদি একই হয় তাহলে এটা হচ্ছে যৌগিক শব্দ। এখন তোমরা হয়তো অনেকে বুঝবে না ব্যুৎপত্তিগত অর্থটা কি আর ব্যবহারিক অর্থটাই বা আবার কি। তাহলে এখানে দেখো বাংলা সাইক্লোন বই কিন্তু ব্যাখ্যাটা দেওয়া আছে। ব্যুৎপত্তিগত অর্থটা হচ্ছে যে শব্দকে ভাঙলে বা বিশ্লেষণ করলে আমরা যে অংশগুলো পাই, অর্থাৎ ভেঙে ভেঙে পার্ট বাই পার্ট করলে যে অংশগুলো পাই, এটা হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ। আর ব্যবহারিক অর্থ হচ্ছে বাস্তব জীবনে আমরা যে অর্থে ব্যবহার করি তাকে বলা হয় ব্যবহারিক অর্থ। এটা উদাহরণ দিলে তোমরা হয়তো আরো সহজে বুঝতে পারবা। দেখো, গবেষণা একটা শব্দ লেখা আছে, গবেষণা। এটাকে যদি আমরা ভাঙ্গি তাহলে গু যোগ এসোনা। গু অর্থ হচ্ছে গরু, আর গরু বানানটা কিন্তু বর্তমানে এটা রাইট, বাংলা একাডেমির নিয়ম অনুযায়ী গরু বানানটা কিন্তু এটা রাইট। দেখো, তাহলে গবেষণাকে বাংলায় গো যোগ এসোনা। এসোনা মানে হচ্ছে অনুসন্ধান বা খোঁজা, তাহলে গরু খোঁজা। গবেষণাকে বাংলা হয় গরু খোঁজা। এই অর্থটা হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ, অর্থাৎ গুকে এই যে এটাকে বাংলা হচ্ছে গু মানে গরু, আর এসোনা মানে হচ্ছে খোঁজা বা অনুসন্ধান করা। অর্থাৎ এটা একটা শব্দকে পার্ট বাই পার্ট বাংলে প্রকৃতি পত্র অনুযায়ী পার্ট বাই পার্ট বাংলা যে অর্থটা পাই তাই হলো ব্যুৎপত্তিগত অর্থ। অর্থাৎ ব্যুৎপত্তিগত অর্থ কি? শব্দের প্রকৃতি এবং প্রত্যয় অনুযায়ী একটা শব্দকে বাংলে যে অর্থটা পাই এটা হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ। তাহলে গবেষণাকে বাংলে কি পাই? গোযোগ এসোনা, অর্থাৎ গরু খোঁজা, এটা হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ। কিন্তু গবেষণা ব্যবহারিক করতে আমরা কি গবেষণা কি গরু খোঁজা ব্যবহার করি, অর্থ ব্যবহার করি না। বা ব্যবহারিক করতে আমরা গবেষণা মানে কি ব্যাপক অধ্যয়ন বা অনেক রিসার্চ করাকে বুঝি। তাহলে দেখো, ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ আশা করি বুঝতে পেরেছো, দুইটা কিন্তু আলাদা এরকম হতে পারে। তাহলে দেখো যৌগিক শব্দটা কি হবে? যেটার ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ যদি একই থাকে তাহলে এটা যৌগিক শব্দ। যদি ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ সেম হয় তাহলে হচ্ছে কি, তাহলে কি হবে? যৌগিক শব্দ। যেমন ধরো আমরা গায়ক শব্দটা আছে, যেটা গায়ক, গায়ককে বাংলা কি গই যোগ নক অথবা অক যে কোনো একটা থাকবে। আচ্ছা, গই মানে হচ্ছে গান, অক অথবা নক অর্থ হচ্ছে যে করে। অর্থাৎ গায়ক শব্দটা মানে ব্যুৎপত্তিগত করে বাংলা কি হয়? ব্যুৎপত্তিগত তো গান করেছে, আর আমরা গায়ক মানে বাস্তবে ব্যবহারিক অর্থ কি? গান করেছে। অর্থাৎ যৌগিক শব্দগুলো হচ্ছে যেটার ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ সেম থাকবে। আর দেখো, আমরা এই যে গায়ক শব্দটাকে ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ সেম পাচ্ছি, তাহলে এটা কি হবে? শব্দ, যৌগিক শব্দ। যেমন কর্তব্য, এটাকে বাংলা হয় কি যুক্তব্য। কি মানে হচ্ছে কাজ, তব্য মানে হচ্ছে যা করা উচিত। অর্থাৎ তাহলে আমরা জানি তার মানে কি কর্তব্যকে ব্যুৎপত্তিগত হলে যা করা উচিত। আর ব্যবহারিক অর্থ আমরা কি ব্যবহার করি? ব্যবহারিক অর্থে কর্তব্য আমরা মনে করি যা করা উচিত অর্থে ব্যবহার করি। তার মানে ঠিক আছে না, একই অর্থ আছে। মধুর, মধুকে বাংলা দেখো মধু যোগ র। মধু মানে হচ্ছে মিষ্টি, আর র হচ্ছে একটা বিভক্তি। অর্থাৎ মধু বলতে কি বোঝে? আমরা একটা মিষ্টি জাতীয় কোনো একটা জিনিস খেয়ে আমরা বলি না খাবারটা অনেক মিষ্টি। আমরা কিন্তু চিতা বা চিরতা বা করলা টাইপের কোনো কিছু খেয়ে বলি না যে মিষ্টি। অর্থাৎ তাহলে মধুরটাকে বাংলা মানে ব্যুৎপত্তিগত হতে বাংলা কি? মধু মানে মিষ্টি, আর বিভক্তি। অর্থাৎ এটাকে ব্যুৎপত্তিগত হচ্ছে মধুর মতো মিষ্টি গুণযুক্ত, অর্থাৎ যে কোনো খাবার হোক খেজুর হোক মিষ্টি, যে কোনো টাইপের মিষ্টি জাতীয় কিছু খাবার। আর ব্যবহারিক অর্থ মধুর মতো মিষ্টি গুণ সম্পন্ন এমন জিনিসকে আমরা মধুর বলি। তারপরে বাবু আনা হচ্ছে, বাবু মানে পরিপাটি হয়ে থাকে, যে খুব পরিপাটিভাবে থাকে। আনা মানে হচ্ছে ভাব নিয়ে, মানে পরিপাটিভাবে ভাব নিয়ে থাকে। আর দেখো, তাহলে ব্যুৎপত্তি অর্থ বাবুর মতো ভাব যার। আর ব্যবহারিক অর্থে বাবু আনা মানে বাবুর মতো ভাব যার। সেম, তাহলে আমরা দহিত্রটাও সেম, কন্যার পুত্র বা নাতি। আর ব্যবহারিক অর্থ কিন্তু কন্যার পুত্র বা নাতি হিসেবে ব্যবহার করি। এছাড়া আমাদের আছে কি, দেখো চিকা মারা, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় এটা আসে। চিকা মারা, চিকা যোগ মারা। চিকা মানে হচ্ছে দেয়াল বা পোস্টার, পোস্টারিং করি না আমরা দেয়ালে পোস্টার। আর মারা মানে হচ্ছে সাঁটানো, মানে ছাপ দেওয়া। অর্থাৎ চিকা মারা হচ্ছে দেয়ালে
ছাপ দেওয়া যেটা, অর্থাৎ অনেক জায়গায় লেখা থাকে না দেয়ালে পোস্টার লাগানো নিষেধ, মানে চিকা মারা নিষেধ। ক্লিয়ার? তোমরা আবার এই চিকা মারা মানে ওই যে ইঁদুর বা বিড়াল এরকম ইঁদুর যে ইঁদুরের মতো যে এরকম আছে ওই চিকা কিন্তু বুঝবে না। ঠিক আছে? ওকে, তাহলে এই যে চিকা অর্থ হচ্ছে পোস্টার এবং মারা অর্থ হচ্ছে সাঁটানো বা মারা, অর্থাৎ এই পোস্টার লাগানোকে বলা হয় চিকা মারা। তাহলে দেখো ব্যুৎপত্তিক অর্থ হচ্ছে এটা দেয়াল লিখন বা ছাপ মারা, আর ব্যবহারিক অর্থ আমরা চিকা মারা অর্থাৎ কি এখানে চিকা মারা নিষেধ, অর্থাৎ এখানে দেয়ালে লেখা নিষেধ, অর্থাৎ দেয়াল লিখন একই। অর্থাৎ তোমাদের এই নবম দশম শ্রেণীর বইয়ে কিন্তু এই 6টা উদাহরণই আছে। এই 6টা উদাহরণ তোমরা মুখস্থ করে যদি না রাখতে পারো তাহলে মনে রাখার টেকনিকটা দেখে নাও। দেখো এইগুলো হচ্ছে এডমিশন টেস্ট বা অন্যদের জন্য অনেক বেশি দেওয়া আছে, তোমাদের জন্য নবম দশম শ্রেণীর স্টুডেন্টদের জন্য শুধু তোমাদের বইয়ের যা আছে দেখো। তাহলে এইভাবে মনে রাখতে পারো যৌগের মধুর, যৌগের বলতে পারছি যৌগিক শব্দ, এই জন্য মনে রাখার টেকনিকে যৌগর শব্দটা নিয়ে আসছি। যৌগের মধুর গায়ক কর্তব্য পালন না করে ভাবুয়ানা ভাব করে দরিদ্রকে নিয়ে চিকা মারতে গেল। ছন্দটা কিভাবে মনে রাখবা? যৌগের মানে হচ্ছে যৌগিক শব্দ, যৌগের মধুর গায়ক কি করছে কর্তব্য পালন না করে ভাবুয়ানা ভাব করে দরিদ্রকে নিয়ে চিকা মারতে গেল। এটা কয়েকবার রিডিং পড়লে মুস্ত হয়ে যাবে। তাই এখানে মধুর গায়ক কর্তব্য ভাবুয়ানা দরিদ্র চিকা মারা, এই 6টা হচ্ছে কি তোমাদের এই যে বইয়ে যা আছে, এবং এগুলো সবগুলোই কি ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ সেম, অর্থাৎ এটা কি শব্দ? যৌগিক শব্দ। এবার আসো আমরা রুর বা রুরি শব্দটা একটু পড়ি। তাহলে দেখো রুর বা রুরি শব্দটা হচ্ছে তোমাদের স্পেসিফিকভাবে রুর বা রুরি শব্দ এবং যৌগরুর শব্দটার মধ্যে যেই প্যাচটা লাগে, এখানে মনে রাখবা এই যে সকল শব্দ এখানে সন্ধি অথবা উপসর্গ অথবা প্রত্যয় সাধিত এবং এটার অর্থটা হবে কি ভিন্ন। যেমন যৌগিক ব্যুৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ সেম ছিল, এই জন্য যৌগিক। আর এই রুর বা রুরি শব্দটার মধ্যে কি মনে রাখবা, এটা ভিন্ন হবে এবং উৎপন্ন হবে কোথা থেকে, হয় সন্ধি যুগে, নয়তো উপসর্গ যুগে, নয় প্রত্যয় যুগে। আর যৌগরুর শব্দটা হচ্ছে সমাস থেকে উৎপন্ন হবে, দুইটার পার্থক্য একই, এটাও ভিন্ন ওইটাও ভিন্ন, বাট মনে রাখবা এটা হচ্ছে সন্ধি উপসর্গ বা প্রত্যয় থেকে উৎপন্ন হবে এবং কি হবে অবশ্যই ব্যুৎপত্তিগত এবং ব্যবহারিকগত ভিন্ন হবে। একটু উদাহরণ দিলে আমরা সহজে বুঝতে পারবো। দেখো যেমন এই যে 1 নম্বর, আচ্ছা সংজ্ঞাটা একটু আমরা পড়ে নিই। দেখো আচ্ছা, যে সকল শব্দ প্রত্যয় বা উপসর্গ যুগে মূল শব্দের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে তাকে রুঢ়ি শব্দ বলে। এটা তোমাদের বইয়ের ভাষা, আমাদের বইয়ের ভাষা শিখলে মাথার উপর দিয়ে যাবে। আর সহজ করে পড়ি, যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ ভিন্ন, কি ব্যবহারিক অর্থ কি ভিন্ন, যদি সেম হয় তাহলে হবে যৌগিক শব্দ, আর যদি ভিন্ন হয় তাহলে কি রুঢ় বা রুঢ়ি শব্দ। তবে এখানে মনে রাখবা রুঢ় বা রুঢ়ি শব্দ না হয়ে যৌগরুঢ় শব্দ হইতে পারে। তাহলে মনে রাখবা কখন রুঢ়ি শব্দ বুঝবো, রুঢ় বা রুঢ়ি শব্দ যখন এটা সন্ধি উপসর্গ বা প্রত্যয় যুগে গঠিত হয় বা প্রত্যয় থেকে সাধিত হয়। তাহলে আমরা একটু উদাহরণগুলো পড়ি। দেখো গবেষণা, গু যোগ এসনা, গু মানে হচ্ছে গরু, এসনা মানে খুঁজা, অর্থাৎ এটা সন্ধি যুগে গঠিত হয়েছে। তাহলে যেহেতু এটা সন্ধি যুগে হয়েছে এবং দেখো এটার ব্যুৎপত্তি অর্থ কি, গু মানে হচ্ছে গরু আর এসনা মানে খুঁজা, অর্থাৎ ব্যুৎপত্তিগত হয়েছে গরু খুঁজা। আর ব্যবহারিক অর্থে বাস্তব জীবনে আমরা কি ব্যবহার করি, গবেষণা মানে কি ব্যাপক অধ্যয়ন বা পর্যালোচনা, ব্যাপক অধ্যয়ন বা পর্যালোচনা। তাহলে দেখো ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ কিন্তু ভিন্ন, আর এবং এটা সন্ধি যুগে গঠিত হয়েছে। তাহলে আমরা জানি সন্ধি যুগে বা উপসর্গ যুগে বা প্রত্যয় যুগে গঠিত হয়েছে এবং যদি ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ ভিন্ন হয় তাহলে অবশ্যই এটা কি শব্দ, রুঢ় বা রুঢ়ি শব্দ। দেখো হস্তি, হস্তি মানে হচ্ছে এই দেখো হস্তিকে বাংলা আমরা হস্তযোগ ইন, হস্ত মানে হচ্ছে হাত আর ইন মানে আছে, অর্থাৎ ইন অর্থ এটা হচ্ছে এটার কোনো এইভাবে স্পেসিফিক অর্থ নেই, মানে এখানে এই অর্থ দিচ্ছে অর্থাৎ হাত আছে যার, অর্থাৎ হাত আছে যার। আচ্ছা হাত কি, আর এটা হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে হস্ত মানে হাত আছে যার, আর ব্যবহারিক অর্থ হচ্ছে কি হস্তি মানে এটা পশুকে বুঝি, হস্তি মানে একটা কি বুঝি আমরা পশুকে বুঝি। তাহলে দেখো ব্যুৎপত্তিক অর্থ হচ্ছে হাত আছে যার, হাত তো পাকা হাত থাকতে পারে কার, এটা চেয়ারেরও তো হাত তল থাকে, অর্থাৎ হাত থাকলে কি আমরা কি হাতি বলবো না, অর্থাৎ ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ কি ভিন্ন এবং এটা কি প্রত্যয় যুগে গঠিত। তাহলে এটা কি অবশ্যই কি শব্দ হবে, রুঢ় বা রুঢ়ি শব্দ। দেখো বাঁশি, বাঁশ যোগ দীর্ঘি, বাঁশ মানে কি যে বাঁশ তো আমরা জানি বাঁশ, আর
দীর্ঘ এর রশ্মিটা হচ্ছে প্রত্যয়, অর্থাৎ প্রত্যয় যোগে গঠিত হয়েছে। এবার আমরা বোধপত্তিগতটা সেম কিনা দেখি। বোধপত্তিগত হচ্ছে বাঁশ দিয়ে তৈরি যে কোনো বস্তু। আচ্ছা, বাঁশ দিয়ে তৈরি যে কোনো বস্তুকে কি আমরা বাঁশি বলবো? বাঁশ দিয়ে তৈরি তো মাচাও হইতে পারে, তাই না? তার মানে এক ধরনের বাদ্যযন্ত্র, আর ব্যবহারিক অর্থ হচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্র। দেখো, বোধপত্তিক অর্থ অর্থাৎ ব্যবহারিক অর্থ কিন্তু ভিন্ন। তাহলে আমরা কি বুঝতেছি যে সন্ধি যুগে বা উপসর্গ যুগে বা প্রত্যয় সাধিতভাবে যদি গঠিত হওয়ার পর এটা যদি বোধপত্তিগত এবং ব্যবহারিকত ভিন্ন হয়, তাহলে আমরা চোখ বন্ধ করে এটা বলে দেবো কি রুর বা রুড়ি শব্দ। তেমনি তৈলটাও দেখো, তাহলে এটা হচ্ছে বোধপত্তিগত অর্থ হচ্ছে তেলের তৈরি কোনো পদার্থ, আর ব্যবহারিক অর্থ হচ্ছে উদ্ভিদ পদার্থটা স্নেহ পদার্থ। আর বোধপত্তিগতটা মানে কি তেলের তৈরি যে কোনো, এটা অর্থ হচ্ছে যাত্রা, তেলের তৈরি যে কোনো পদার্থই হইতে পারে। আচ্ছা, খনি থেকে যে আমরা তেল উৎপন্ন পাই, এটা কি তেল না? তার মানে কি সবসময় তেলের পদার্থই হতে হবে? তার মানে এখানে কিন্তু বোধপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ হয়েছে কি উদ্ভিদ থেকে প্রাপ্ত যে স্নেহ পদার্থরা। কেন উদ্ভিদ খনি থেকে পাইলে কি আমরা ওইটা খনি থেকে পাইতে পারি না? তাহলে কি এটা কি উদ্ভিদ থেকে তৈরি হয়েছে? তার মানে বোধপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ কিন্তু সম্পূর্ণ ভিন্ন, ঠিক আছে? তাহলে এটা অবশ্যই কি, এবং এটা প্রত্যয় সাধিত হয়েছে, তার মানে অবশ্যই এটা রুর বা রুড়ি শব্দ। একইভাবে এসে প্রবীণ। প্রবীণ মানে হচ্ছে এই যে দেখো, প্রবীণ মানে হচ্ছে উৎকৃষ্ট, এটা একটা উপসর্গ, একটা উপসর্গ। আর বীণ মানে বীণা বাড়াতে পারে, মানে খুব ভালো যে বীণা বাড়াতে পারে। তাহলে বোধপত্তিক অর্থ কি প্রকৃষ্ট রূপে বীণা বাড়াতে পারেন যিনি, মানে খুব ভালো বীণা বাড়াতে পারেন যিনি। আর আমরা প্রবীণ বলতে ব্যবহারিক অর্থে কি বয়স্ক ব্যক্তি, সবচেয়ে প্রবীণ ব্যক্তি হচ্ছে বয়স্ক ব্যক্তি। অর্থাৎ বোধপত্তিগত ব্যবহারিকত ভিন্ন এবং উপসর্গ যোগে গঠিত, তাহলে অবশ্যই এটা কি রুর বা রুড়ি শব্দ। যেমন সন্দেশ, সমযোগ দেশ, ঠিক আছে? সেম সমযোগ সন্দেশ বলতে আমরা কোন দেশের সংবাদকে বোঝাই, আর বাস্তবে সন্দেশ বলতে আমরা কি একটা মিষ্টি জাতীয় খাবারকে বুঝি সন্দেশ। অর্থাৎ বোধপত্তিগত ব্যবহারিকত ভিন্ন। অর্থাৎ আর এটা কি যোগ গঠিত হয়েছে? সন্ধি যোগে গঠিত হয়েছে। তার মানে আমরা বুঝতে পারছি শর্টকাট কথা, সন্ধি উপসর্গ বা প্রত্যয় যোগে গঠিত এবং বোধপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ ভিন্ন হলে অবশ্যই এটা কি রুর বা রুড়ি শব্দ। তাহলে এটা মনে রাখার সব ছন্দরা একটু দেখে নাও। দেখো, রুরের প্রবীণরা, রুরের মানে হচ্ছে রুড়ি শব্দ। রুরের প্রবীণরা তৈলে বাজা সন্দেশ খায়। কিসে? তৈলে বাজা সন্দেশ খায় এবং হস্তিতে চড়ে বাঁশি বাজিয়ে গবেষণা করে। তাহলে দেখো, প্রবীণ, তৈল, সন্দেশ, হস্তি, বাঁশি, গবেষণা, এগুলো দেখা মাত্র বলে দেওয়া কি শব্দ? রুর বা রুড়ি শব্দ। তারপরে লাস্ট যেটা আছে দেখো, এখন একটু আগে যেটা পড়ছে রুর বা রুড়ি শব্দের সাথে এখানে মিল আছে, কিন্তু এখানে মনে রাখবা সমাস থেকে উৎপন্ন হইতেছে বা নিষ্পন্ন হইতেছে। আগেরটা ছিল সন্ধি উপসর্গ বা প্রত্যয় থেকে, আর এখানে সমাস থেকে, আর বাকি সব এক। তাহলে দেখো, সমাস থেকে উৎপন্ন হবে এবং কি হবে, আগেরটা যেরকম ভিন্ন ছিল এখানেও কিন্তু ভিন্ন অর্থ প্রকাশ করে, অর্থাৎ বোধপত্তিগত অর্থ আর ব্যবহারগত প্রায় যে ভিন্ন, এখানেও ভিন্ন, কিন্তু পার্থক্যটা হচ্ছে ওইটা হচ্ছে সন্ধি উপসর্গ বা প্রত্যয় থেকে হয়েছে, আর এটা হচ্ছে সমাস থেকে উৎপন্ন হয়েছে। তাহলে বইয়ের ভাষাটাকে পড়ি, সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণরূপে সমসমান পদসমূহের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ প্রকাশ করে তাকে যোগরূঢ় শব্দ বলে। এটা আমরা পড়ার দরকার নাই, তোমরা শর্টকাটে মনে হয় সমাস থেকে উৎপন্ন হবে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে সমাস থেকে অবশ্যই উৎপন্ন হতে হবে এবং সমাসের অনুগামী না হয়ে ভিন্ন অর্থ প্রকাশ হবে। আগেরটাও ভিন্ন অর্থ প্রকাশ করতো, এখনও ভিন্ন প্রকাশ করতেছে। পার্থক্য ওটা হচ্ছে আগেরগুলো সন্ধি উপসর্গ প্রত্যয়, আর এখনটা শুধু সমাস থেকে। ক্লিয়ার? এবার আমরা কিছু উদাহরণের মাধ্যমে দেখো বিষয়টা আরেকটু ক্লিয়ার করে নেই। এবার দেখো, পঙ্কজ মানে পঙ্কে জন্মে যা, অর্থাৎ কাদায় জন্মে যা। অর্থাৎ কাদায় জন্মে শৈবাল, শালুক, পদ্মফুল, এরকম নানা জিনিস তো পঙ্গে বা কাদায় জন্মাতে পারে, কিন্তু আমরা এই যোগরূঢ় শব্দ বলতে শুধু পদ্মফুলকে বুঝি। তার মানে দেখো, সমাস থেকে উৎপন্ন হয়েছে। সমাস মানে কি? সমাস থেকে উৎপন্ন পঙ্কজ মানে পঙ্কে জন্মে যা, আর পঙ্কে জন্মে যা এটা সমাস অনুযায়ী এখানে কিন্তু শৈবাল, শালুক সব কিছু হইতে পারে, কিন্তু আমরা যখন যোগরূঢ় শব্দ মানে কি স্পেসিফিক পদ্মফুলকে বুঝি, অর্থাৎ সমাসের অনুগামী না হয়ে ভিন্ন অর্থ হইতেছে। সমাস অনুযায়ী কিন্তু সবগুলো হওয়ার কথা, কিন্তু সবগুলো না হয়ে শুধু কি ভিন্ন অর্থ জাস্ট একটাকে মিন করতেছে। তাহলে এটা হচ্ছে কি শব্দ? অবশ্যই কি যোগরূঢ় শব্দ। অর্থাৎ সমাস থেকে উৎপন্ন হয়ে যে সমাসের মতো কথা না বলে ভিন্ন কোনো একটা স্পেসিফিক অর্থ প্রকাশ করে, তখন এটা যোগরূঢ় শব্দ। যেমন রাজপুত, রাজার পুত্রকে রাজপুত হচ্ছে রাজার পুত্র, অর্থাৎ রাজার যে কোনো পুত্র হতে পারে,
কিন্তু এরকম রাজার যে কোনো পুত্রই হতে পারে রাজপুত, কিন্তু এখানে এই রাজপুত বলতে আমরা একটা তুচ্ছার্থ অর্থে জাতিকে বুঝি, অর্থাৎ হচ্ছে রাজার পুত্র না হয়ে এখানে কি মিন করতেছে, তুচ্ছার্থ অর্থে একটা জাতিকে বোঝাচ্ছে। আচ্ছা, আর মনে রাখবা রাজা, এই যে রাজপুত মানে রাজার পুত্র, এই জিনিসটা মাথায় রাখবা। যদি রাজপুত্র হতো, রাজপুত না হইয়া, রাজপুত মানে বোঝাইছে জাতি, এটা যৌগরু শব্দ। আর রাজপুত্র যদি বলে, এই রাজপুত্র মানে কিন্তু রাজার পুত্র, এটা কিন্তু যৌগিক শব্দ। ভালো করে দেখো, রাজপুত, রাজপুত বললে এটা জাতি বোঝায় এবং এটা কি শব্দ, যৌগরু শব্দ। আর রাজা, রাজপুত্র, রাজপুত্র হচ্ছে যৌগিক শব্দ, ভালো করে মনে রাখো। এরপর দেখো মহাযাত্রা, মহাযাত্রা মানে মহা সমারোহের যাত্রা। আচ্ছা, অনেক মানুষ মিলে কোনো জায়গায় যায়, এটা কি শুধু বিয়ের সময় যাইতে পারে, মিছিলের সময় যাইতে পারে, শুধু কি মৃত্যুর সময় যাই? কিন্তু না, এখানে কিন্তু আমরা মহাযাত্রা বলতে মৃত্যুকে বোঝাই। অর্থাৎ সমাস অনুযায়ী কিন্তু বিয়ে, মিছিল যে কোনো কিছুই হতে পারে, কিন্তু ওইটা না হয়ে ভিন্ন কি বোঝাচ্ছে, মৃত্যুকে বোঝাচ্ছে। তাহলে এটা কি দেখো, সমাস থেকে উৎপন্ন হয়েছে এবং এটা কি ভিন্ন কোনো অর্থ দিতেছে, এই জন্য এটা কি শব্দ, যৌগরুর শব্দ। তারপর দেখো জলদি, অর্থাৎ জল ধারণ করেছে। আচ্ছা, জল কি শুধু সমুদ্রই ধারণ করে? জল তো গ্লাসও ধারণ করতে পারে, নদী ধারণ করতে পারে, সাগর ধারণ করতে পারে, পুকুর ধারণ করতে পারে, বোতল ধারণ করতে পারে, কিন্তু আমরা জলদি বলতে শুধু সমুদ্রকেই বুঝে থাকি। অর্থাৎ সমাস অনুযায়ী এগুলো হওয়ার কথা, আর সমাজ থেকে উৎপন্ন হলে এগুলো হওয়ার কথা, কিন্তু এখানে স্পেসিফিক সমুদ্রকে শুধু বোঝায়। অর্থাৎ এটা কি শব্দ, যৌগরু শব্দ। শর্টকাট কথা হচ্ছে সমাজ থেকে উৎপন্ন, সমাসের অনুকরণ ভিন্ন কোনো অর্থ মিন করলে এটা কি, যৌগরুর শব্দ। এবার দেখো একটু এর ছন্দটা মনে রাখার টেকনিকটা দেখে নাও। অর্থাৎ যৌগরুরের রাজপুত্র, অর্থাৎ মনে রাখবা যৌগরুরের রাজপুত, রাজপুত্রটা কিন্তু যৌগরুরের রাজপুত পঙ্কজ, যৌগরুরের রাজপুতকে পঙ্কজ তোলার উদ্দেশ্যে জলদিতে মহাযাত্রার আয়োজন করলো, জলদিতে মহাযাত্রার আয়োজন। যৌগরুরের রাজপুত্র পঙ্কজ তোলার জন্য কি করছে, উদ্দেশ্যে জলদিতে মহাযাত্রার আয়োজন করলো। তাহলে এই ছন্দটা মনে রাখলে আশা করি যৌগরুর শব্দটা পড়বা, এবং পরীক্ষা কিন্তু অবশ্যই এখান থেকে একটা 1 নম্বর কমন পড়বে। এই এখানে আবারও ভালো করে মনে করো, রাজপুত হচ্ছে জাতি, রাজপুত হচ্ছে একটা জাতি, এটা হচ্ছে যৌগরুর শব্দ। আর রাজপুত্র হচ্ছে রাজার পুত্র, এটা হচ্ছে যৌগিক শব্দ। রাজপুত হচ্ছে রাজার পুত্র, হচ্ছে যৌগিক শব্দ। রাজপুত্র হচ্ছে রাজার পুত্র, যৌগিক শব্দ। আর রাজপুত বললে জাতি বিশেষ, এটা হচ্ছে যৌগরু শব্দ। এবং আশা করি আজকে ক্লাসটা যারা করেছো অবশ্যই উপকৃত হবে। এই আমাদের ধারাবাহিক ক্লাসগুলো অবশ্যই দেখবে, আশা করি তাহলে অনেকটা তোমরা এগিয়ে যাবে। আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে, এসএসসি পরীক্ষার্থীরা যারা আছো। এবার দেখো, বিগত বছরে বিভিন্ন প্রশ্ন আসছে, এরকম কিছু প্রশ্ন তোমাকে দেখায়, তাহলে ক্লাসটার উপকারিতা বুঝতে পারবে। দেখো, মৌলিক শব্দ কোনটি, এটা কিন্তু বিভিন্ন বোর্ডে আসছে, মৌলিক শব্দ। তাহলে আমরা জানি, দেখো এই যে গোলাপ, যে শব্দকে আর ভাঙা যায় না, তাহলে এটা হচ্ছে মৌলিক শব্দ। তারপরে গঠনানুসার শব্দকে কয় ভাগে ভাগ করা যায়, দেখো গঠনের গটা দেখতে 2 এর মতো, তাহলে 2 ভাগে ভাগ করা যায়। তারপরে দেখো দহিত্র কোন শব্দ, আমরা দহিত্রকে বাংলা আমরা জানি কি, কন্যার পুত্র বা দহিত্রকে বোঝায়, নাতিকে বোঝায়, তাহলে এটা কোন শব্দ, যৌগিক শব্দ। তারপরে দেখো সন্দেশ কোন শ্রেণী শব্দ, সন্দেশ কি, সন্দেশ হচ্ছে কি, সমযোগবাদ, অর্থাৎ কি সংবাদ, অর্থাৎ অথচ মানে এটা হচ্ছে ব্যুৎপত্তিগত হচ্ছে সংবাদ, আর ব্যবহারিক অর্থ হচ্ছে যে কোনো মিষ্টান্ন বিশেষ, তার মানে এটা হচ্ছে রুড়ি শব্দ। এই যে জলদি কোন শব্দ, জল ধারণ করে, যে সমাজ থেকে উৎপন্ন হয়েছে, কিন্তু সমাসের অনুগামী না হয়ে কি করছে, ভিন্ন। জলদি বলতে কি বোঝায়, সমুদ্রকে বোঝায়, তাহলে কি যৌগরু শব্দ। এরকম প্রত্যেকটা তোমরা যখন এরকম দেখো প্রত্যয় নিষ্পন্ন, অর্থাৎ প্রত্যয় থেকে উৎপন্ন হচ্ছে, দেখো প্রত্যয় নিষ্পন্ন বলছে, কি বলছে, প্রত্যয় নিষ্পন্ন হচ্ছে এবং ব্যুৎপত্তিগত ব্যবহারিকগত আলাদা। প্রত্যয় থেকে যখন উৎপন্ন হবে তোমরা চোখ বন্ধ করে কি বলে দিবা, রুর বা রুড়ি শব্দ। আর যদি সমাস থেকে উৎপন্ন হতো তাহলে আমরা কি বলতাম, যৌগরুর শব্দ। কোনটা যৌগরুর শব্দ, তাহলে আমরা জানি যে মহাযাত্রা, নাকি এরকম বলতে কোনটি যৌগরুর শব্দ নয়, আমরা মহাযাত্রা জানি যৌগরুর শব্দ, রাজপুত জানি যৌগরুর শব্দ, পঙ্কজ জানি যৌগরুর শব্দ, তাহলে কি হবে, ধানক্ষেত। অর্থগত দিক থেকে যৌগরু শব্দ নিচের কোনটি, অর্থগত দিক দিয়ে যৌগরু, এবং আমরা জানি যৌগরুর। তোমরা ছন্দগুলো পড়ে ফেলে দেখবো একবারই পেরে যাবো আশা করি।
আর এরকম এগুলো জাস্ট একবার চোখ বুলে নেওয়া বিগত বছরের কোশ্চেনগুলো। আর আশা করি এরকমভাবে পড়লে তোমাদের আর পড়াটা কখনোই কঠিন মনে হবে না। আর তোমাদের এই পড়াটা সম্পূর্ণটা বাংলা সাইক্লোন বই থেকে তোমাদেরকে একটু একবার দেখিয়ে দিয়েছি। তোমাদের আশা করি আর এভাবে যদি অধ্যায় ভিত্তিক ক্লাসগুলো তোমরা একটু করে নাও, এসএসসি পরীক্ষাতে অবশ্যই অনেক ভালো করবে। আচ্ছা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।